স্বাগত সকলকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমিস্টারের যে দ্বিতীয় কবিতাটা রয়েছে অর্থাৎ তরু দত্তের লেখা আওয়ার ক্যাসরিনা ট্রি, এই কবিতাটা আমি তোমাদেরকে সম্পূর্ণ রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা কবি সম্পর্কে জানব, তারপরে আসছি আজকের এই কবিতার বিষয়বস্তু, তারপরে আসছি আজকের টেক্সটে। তো সবার প্রথমে আমরা এই কবিতার কবি অর্থাৎ তরু দত্ত সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা নিয়ে নেব। তো তরু দত্তের সম্পূর্ণ নাম হচ্ছে তরুলতা দত্ত। তিনি ছিলেন একজন ট্রান্সলেটর, পোয়েট এবং এসেইস্ট। তার জন্ম হয় 4 মার্চ 1856 সালে কলকাতায় এবং তিনি মারা যান 30 আগস্ট 1877 সালে 21 বছর বয়সে। তার কিছু বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে অ্যানসিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। এটা কিন্তু একটা কালেকশন অফ পোয়েমস, এই কালেকশন অফ ইন্ডিয়ান মাইথোলজিক্যাল পোয়েমস, যেটা 1882 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এছাড়াও রয়েছে এ শিপ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, এটাও কিন্তু একটা কালেকশন অফ পোয়েমস। এই কালেকশন অফ পোয়েমসে কিন্তু 165খানা ফ্রেঞ্চ পোয়েমকে ট্রান্সলেট করা হয়েছে ইংরাজিতে। এই কালেকশন অফ পোয়েমসটা 1876 সালে প্রকাশিত হয়েছিল। তো এই গেল কবি পরিচিতি। এবার দেখো আসছি আজকের এই কবিতার অর্থাৎ আওয়ার ক্যাসরিনা ট্রিয়ের একটা ছোট্ট বিষয়বস্তুতে। তো এই যে কবিতাটা আওয়ার ক্যাসরিনা ট্রি, এটা কিন্তু প্রথম প্রকাশিত হয় 1881 সালে। এই কবিতাটা কিন্তু কবির কালেকশন অফ পোয়েমস অর্থাৎ অ্যানসিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা কিন্তু একটা পার্সোনাল পোয়েট্রি। এই কবিতায় কবি তরু দত্ত তার কিছু ব্যক্তিগত স্মৃতিকে তুলে ধরেছেন এই ক্যাসরিনা ট্রিকে কেন্দ্র করে। তো কবি এখানে বলেছেন তিনি এই যে গাছটি অর্থাৎ ক্যাসরিনা ট্রিটিকে খুব ভালোবাসেন, কারণ এর সঙ্গে তার ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কী কী স্মৃতি? তিনি তার সিবলিংস অর্থাৎ তিনি তার ভাই বোনদের সঙ্গে এই গাছের তলায় খেলেছেন এবং এমন কিছু মুহূর্ত তিনি তাদের সঙ্গে এই গাছের নিচে কাটিয়েছেন সেগুলো তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। তাই যখনই তিনি এই গাছটিকে দেখেন তখনই কিন্তু তার ওই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। তিনি মনে করেন এই যে ক্যাসরিনা ট্রিটা, এটা একটা অমর গাছ যে তার জীবনের অনেক কিছুকে নিজের মধ্যে আবদ্ধ করে রয়েছে। কবির বিশ্বাস যেমনটা তার সিবলিংরা মারা গিয়েছে, একদিন তিনিও কিন্তু মারা যাবেন, কিন্তু এই যে গাছটা, এই যে ক্যাসরিনা ট্রি, এ কিন্তু সারা জীবন বেঁচে থাকবে এবং কি করবে? তাদের স্মৃতিগুলোকে বহন করে নিয়ে যাবে। তিনি তার কবিতার মধ্যে দিয়ে এই গাছটিকে অমর করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তার কবিতার মধ্যে দিয়ে এই গাছটা অর্থাৎ এই ক্যাসরিনা ট্রি সারা জীবন অমর হয়ে থাকে। এই কবিতায় কবি সম্পূর্ণ নিজের কিছু ব্যক্তিগত বিষয়কে তুলে ধরেছেন। এই কারণেই কিন্তু এই কবিতাটাকে বলা হচ্ছে এ পার্সোনাল পোয়েট্রি। কবির ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা, ব্যক্তিগত কিছু সম্পর্ক, ব্যক্তিগত কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে কিন্তু এই গাছের সঙ্গেই। এটাই কবি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছেন। সম্পূর্ণ কবিতাটা পড়লে পরে দেখবে তোমাদের এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো যাচ্ছি মূল কবিতায়। দেখো, তো দেখো চলে এসেছি মূল টেক্সটে। কি বলছে দেখো, আওয়ার ক্যাসরিনা ট্রি, তরু দত্ত। লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল বড় পাইথনের মতো। তো পাইথন বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে একটা বড় অজগর সাপের মতো, কেমন? তো বলছে লাইক এ হিউজ পাইথন, একটা বড় অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পা খেয়ে খেয়ে উপরের দিকে উঠেছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে বড় বড় গাছের দেখবে গা বেয়ে কিছু কিছু লতানে গাছগুলো ওপরের দিকে ওঠে। তো ওই লতানে গাছগুলো যেভাবে ওপরের দিকে ওঠে, ওই ওঠার পদ্ধতিটাকে বলা হচ্ছে উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, কেমন? তো এখানে আমরা দেখব যে এই যে ক্যাসরিনা ট্রি, এর গা বেয়ে কিন্তু একটা লতানে গাছ উঠছে। তো সেই লতানে গাছটাকে কিন্তু এখানে একটা হিউজ পাইথনের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই লতানা গাছটা এই গাছটার গা বেয়ে ওপর দিকে উঠছে। তো ওই গাছটা যেভাবে উঠছে এটাকেই বলা হচ্ছে এখানে লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, কেমন? আবার দেখো বলছি লাইক এ হিউজ পাইথন, একটা বড় পাইথনের মতো, একটা বড় অজগর সাপের মতো, উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাক খেয়ে খেয়ে উঠছে। কী বে? দেখো, দ্য রাগড ট্রাঙ্ক। তো এখানে রাগড বলতে বোঝাচ্ছে রুক্ষ বা অসমতল,
আর ট্রাঙ্ক বলতে বোঝাচ্ছে গাছের কাণ্ড, বৃক্ষের যে কাণ্ড, ঠিক আছে সেইটা। তো বলছে দ্য গ্রাগ ট্রাঙ্ক, সেই ক্যাসোরিনা ট্রিয়ের যে কাণ্ড, সেই কাণ্ড বেয়ে কিন্তু এই যে লতানে গাছটা, যাকে কবি একটা পাইথনের সঙ্গে তুলনা করছেন, সেই গাছটা কী করছে, লতানে গাছটা এই গাছ বেয়ে ওপর দিকে উঠছে। ইনডেন্টেড, ইনডেন্টেড বলতে বোঝাচ্ছে যে এই যে লতানে গাছটা এই যে ক্যাসোরিনা ট্রিয়ের গা বেয়ে উঠছে, এর ফলে কি হচ্ছে, ক্যাসোরিনা ট্রিয়ের কাণ্ডের গায়ে কিন্তু এক ধরনের গর্ত হয়ে যাচ্ছে, কেমন গর্ত হচ্ছে। ডিপ উইথ স্কার্টস, এবং কি হচ্ছে, একটা দাগ রয়ে যাচ্ছে। দাগটা কেন হচ্ছে, এই লতানে গাছটা যেভাবে এই ক্যাসোরিনা ট্রিয়ের যে কাণ্ডটাকে ধরে রয়েছে, জড়িয়ে রয়েছে, এর ফলে কি হচ্ছে, কাণ্ডের গায়ে কিন্তু একটা গর্তের সৃষ্টি হচ্ছে এবং যার ফলে একটা দাগ দেখা যাচ্ছে। আপ টু ইটস ভেরি সামিট, তো এই যে লতানে গাছটা যেটা ক্যাসোরিনা ট্রিয়ের গা বেয়ে উঠছে, এটা কত দূর উঠছে দেখো, একদম সামিট, সামিট মানে একদম চূড়া, একদম গাছের একদম আগায় যেটাকে বলা হচ্ছে, নেয়ার দ্য স্টার্স। এখানে স্টার্স বলতে বোঝাচ্ছেন যে গাছটা কিন্তু বিশাল উঁচু বা উচ্চ। কবি মনে করছেন যেন এই গাছটার যে আগাটা যেন আকাশকে অর্থাৎ তারাকে ছুঁয়ে ফেলছে। তো এই যে লতানে গাছটা, এই গাছের কাণ্ড বেয়ে বেয়ে একদম ওপর দিকে উঠে গেছে, কবি এটা বলছেন। এ ক্রিপার ক্লাইম্স, মানে এখানে কিন্তু ক্রিপার বলতে বোঝাচ্ছে ওই লতানে গাছটাকে, যে লতানে গাছটা ওই ক্যাসোরিনা ট্রিয়ের কাণ্ড বেয়ে ওপর দিকে উঠছিল বা উঠছে। ক্লাইম্স মানে উঠছে। এ ক্রিপার ক্লাইম্স, একটি লতানে গাছ উঠছে, ইন হুজ জার এমব্রেস, এমব্রেস বলতে এখানে বোঝাচ্ছে আলিঙ্গন, বাউন্ড যেটা কি, যেটা বেঁধে রেখেছে। তো গাছটা যেভাবে ওই ক্যাসোরিনা ট্রিয়ের কাণ্ড বেয়ে উঠছে, ওই কাণ্ডটাকে জড়িয়ে জড়িয়ে কবি এখানে মনে করছেন যেন কি, যে এই লতানে গাছটা এই ক্যাসোরিনা ট্রিয়ের কাণ্ডটাকে জড়িয়ে রয়েছে। এমব্রেস বলতে বোঝাচ্ছে কিন্তু আলিঙ্গন বা জড়িয়ে থাকা। আর বাউন্ড মানে যেভাবে জড়িয়ে ধরেছে ওর কাণ্ডটাকে, এখানে কবি কি মনে করছেন যেন ওকে কি বেঁধে রেখেছে। বাউন্ড মানে কিন্তু বাঁধা। নো আদার ট্রি কুড লিভ বলতে কি বোঝাচ্ছে এখানটাতে, যেভাবে লতানে গাছটা ওই ক্যাসোরিনা ট্রিয়ের কাণ্ডটাকে ধরে রয়েছে বা জড়িয়ে রয়েছে, এতে কি অন্য কোনো গাছ হলে কিন্তু সেটা মরে যেত। এই ক্যাসোরিনা গাছ বলেই কিন্তু কি গাছটা মরেনি, মানে এই যে লতানে গাছটার বন্ধনটা বা যেভাবে জড়িয়ে ধরেছে, এর যে শক্তিটা এতটাই প্রবল যে কি অন্য কোনো গাছ হলে সেই গাছটা কিন্তু মরে যেত। বাট কিন্তু গ্যাল্যান্টলি মানে কি বীরত্বের সঙ্গে, সাহসিকতার সঙ্গে কি, দ্য জায়েন্ট, জায়েন্ট মানে ওই যে ক্যাসোরিনা গাছটাকে কিন্তু বোঝাচ্ছে এখানটাতে। দ্য জায়েন্ট ওয়্যার্স, ওয়্যার্স মানে কি পরে রয়েছে, পরিধান করে রয়েছে কি, দ্য স্কার্ফ, স্কার্ফ বলতে কি, তো এখানে স্কার্ফ বলতে কি বোঝাচ্ছে, স্কার্ফ হচ্ছে এক ধরনের দেখবে অনেকটা ওড়নার মতো বা অনেকটা মাফলারের মতো দেখবে, যেটা দেখবে গলার চারদিকে জড়িয়ে রাখা হয়। এখন দেখবে অনেকে শীতকালে গলার চারদিকে স্টাইল করে দেখবে এই ধরনের মাফলার বা কাপড়কে জড়িয়ে রাখে, অনেকটা দেখবে উত্তরীয়র মতো। যারা উত্তরীয় দেখেছো তারা ব্যাপারটা বুঝবে। তো এখানে কি বলছে দেখো, দ্য জায়েন্ট মানে এই যে ক্যাসোরিনা গাছটা কি করছে, ওয়্যার্স পরে রয়েছে, কি পরে রয়েছে, দ্য স্কার্ফ, স্কার্ফ বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে লতানে গাছটা, লতানে গাছটা ক্যাসোরিনা ট্রিয়ের যে কাণ্ডটাকে এমনভাবে জড়িয়ে রয়েছে, কবি কি মনে করছেন যেন, যেন ক্যাসোরিনা ট্রিটা কি একটা স্কার্ফ নিচের চারদিকে জড়িয়ে রয়েছে। অ্যান্ড এবং কি ফ্লাওয়ার্স আর হাং, এবং কি হয়েছে, ওই যে লতানে গাছটা তার মধ্যে কিন্তু আবার ফুলও ফুটেছে, তার মধ্যে ফুলও কিন্তু ফুটেছে। ইন ক্রিমসন, কী রঙের, গাঢ় লাল রঙের। ওই লতানে গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে, যেগুলো কেমন দেখতে, যেগুলো হচ্ছে গাঢ় লাল রঙের। ক্লাস্টার্স মানে কি থোকায় থোকায় পরিপূর্ণ। ওই যে ফুলগুলো, ওই যে ফুলগুলো কিন্তু এখানে থোকায় থোকায় হয়েছে। অল দ্য সমস্ত ডালপালাগুলোতে, এবং ওই যে লতানে গাছের সমস্ত ডালপালাগুলোতে কিন্তু এই ফুলগুলো, এই যে গাঢ় লাল রঙের ফুলগুলো থোকায় থোকায় ফুটে রয়েছে। যার ফলে কবি কি মনে করছেন, কবি মনে করছেন যে ওই যে ক্যাসোরিনা ট্রিটা কি তার গলার চারদিকে বা তার গায়ে একটা স্কার্ফ জড়িয়ে রয়েছে, যেটা কী রঙের, যেটা হচ্ছে ক্রিমসন কালারের, মানে গাঢ় লাল রঙের। হোয়ারিয়ন, যেখানে অল ডে আর গ্যাদার্ড বার্ড, মানে কি ওইখানে কি হয়, ওই গাছে কি হয়, সারাদিন ধরে পাখিরা জড়ো হয় আর কি, অ্যান্ড বি এবং মৌমাছিরা জড়ো হয়, মানে ওই গাছের মধ্যে পাখি আসে এবং মৌমাছি আসে, এটাই কবি বলছেন। অ্যান্ড অফট, অফট মানে কিন্তু অফেন,
অফট মানে কিন্তু এখানে অফেনকে বোঝাচ্ছে, মানে মাঝে মাঝে। অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং কি মাঝে মাঝে রাত্রেবেলা দ্য গার্ডেন, ওই বাগানটা যেখানে রয়েছে এই ক্যাসুরিনা ট্রিটা, ঠিক আছে, ওভারফ্লো মানে কি পরিপূর্ণ হয়ে যায়। ওভারফ্লো বলতে এখানে একদম পরিপূর্ণ হয়ে যায়, ওই বাগানটা একদম পরিপূর্ণ হয়ে যায় কিসে? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানটা কোনো কাছে পিঠে জায়গা থেকে কিন্তু আসছে না শুনে মনে হয়, ঠিক আছে, ওই গানটা কিন্তু কোনো কাছে পিঠে মানে কাছাকাছি কোনো জায়গা থেকে আসছে না। যখন শোনা হয় গানটা, কবি মনে করছেন যে ওই গানটা কিন্তু কাছাকাছি কোনো জায়গা থেকে আসছে না। তো বলছে কি উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, একটা গান যেটা ভেসে আসে রাত্রেবেলা, যেটা শুনে কি মনে হয় যে ওই গানটা কিন্তু কাছাকাছি কোনো জায়গা থেকে ভেসে আসছে না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, কোত্থেকে আসছে এটা? সে অন্ধকারাচ্ছন্ন ওই গাছের ভেতর থেকে আসছে। তো যখন রাত হয়ে যায় বা রাত নেমে আসে, তখন কিন্তু এই যে গাছটা অর্থাৎ এই যে ক্যাসুরিনা ট্রিটা, এটা কিন্তু অন্ধকারে একদম ঢেকে যায়। তো কি বলছে এখানে দেখো, সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, এই যে গানটা এটা কোত্থেকে আসছে? এই অন্ধকারাচ্ছন্ন ক্যাসুরিনা ট্রি থেকে কিন্তু এই গানটা ভেসে আসে। হোয়াইল, যখন, মেন রিপোজ, যখন কি যখন মানুষ বিশ্রাম নেয়, মানুষ যখন ঘুমায় বা বিশ্রাম নেয়, তখন কিন্তু এই গাছের ভেতর থেকে একটা গান ভেসে আসে। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, এখানে কিন্তু একদম ভোরবেলার কথা বলা হচ্ছে। তো একদম ভোরবেলাতে কবি যখন তার ঘরের জানলাটা খুলছেন, এখানে কিন্তু কেসমেন্ট বলতে বোঝাচ্ছে জানলা, বড় আকারের জানলা। তো ভোরবেলাতে কবি যখন তার জানলাটা একদম ওয়াইড ওপেন করে দিচ্ছেন, মানে কি একদম হার্ড করে খুলে দিচ্ছেন। অ্যাট ডন, ভোরবেলাতে, মাই আই ইজ ডিলাইটেড, তখন কি হয়? আমার চোখগুলো খুব খুশি হয়। অন ইট রেস্ট, যখন কি কবি ওই গাছটাকে যখন দেখেন, জানলা খুলেই কিন্তু কবি ওই গাছটাকে দেখতে পেতেন বা দেখেন। তো জানলা খুলেই কিন্তু কবি ওই গাছটাকে দেখতে পেতেন। সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতকালে, অন ইট ক্রেস্ট, ক্রেস্ট বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে শীর্ষস্থান, মানে কি একদম উঁচুতে, একদম কিন্তু ওপরে। তো বলছি এখানটাতে কি সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বিশেষ করে শীতকালে, অন ইট ক্রেস্ট, এর একদম কি উঁচুতে, গাছটার কিন্তু একদম ডগায়, যেটাকে বলা হচ্ছে এ গ্রে বেবুন, হ্যাঁ, একটা ধূসর রঙের বেবুন, একটা ধূসর রঙের বেবুন। বেবুন হচ্ছে এক ধরনের কিন্তু বাঁদর। এই ধরনের বাঁদর কিন্তু আফ্রিকাতে পাওয়া যায়। তো বলছে এখানটাতে এ গ্রে বেবুন, একটা ধূসর রঙের বেবুন, সিটস, বসে থাকে কোথায়? স্ট্যাচু লাইক, একটা মূর্তির মতো, স্ট্যাচু লাইক একটা মূর্তির মতো, অ্যালোন, একা একা। তো কবি যখন ভোরবেলা তার জানলাটা খোলেন, তিনি কি মাঝে মধ্যে কি দেখেন? যে একটা গ্রে বেবুন, একটা ধূসর রঙের বেবুন, এক ধরনের বাঁদর কি ওই গাছে মূর্তির মতো, মানে কি চুপ করে বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ, কী করে ওখানে বসে বসে ওই বাঁদরটা, ওই বেবুনটা কি করে? ওখানে বসে বসে কি সানরাইজ অর্থাৎ সূর্য উদয় দেখে। হোয়াইল অন লোয়ার বলস, মানে কি ওই সময় কি হয়? নিচের ডালপালাগুলোতে, এখানে কিন্তু ব বলতে বোঝাচ্ছে ডালপালা, লোয়ার ব বলতে বোঝাচ্ছে ওই যে বেবুনটা ও তো একদম ওপরে বসে রয়েছে, ওর নিচের ডালপালাগুলোতে কি হয়? হিজ পানি, তার ছোট্ট অফস্প্রিং, মানে কি ওর সন্তান বা ওর বাচ্চা, ঠিক আছে, লিভ, লাফায়, অ্যাবাউট, লাফিয়ে বেড়ায়, অ্যান্ড কি প্লে, এবং খেলে। ওর মা কী করছে? মানে ওই বেবুনটা কী করছে? ওপরে বসে বসে সূর্য উদয় দেখছে। সেই সময় ওই বেবুনের অফস্প্রিং, মানে কি ওর বাচ্চা কী করে? নিচের ডালগুলোতে লাফিয়ে খেলে বেড়ায়। অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার, এবং কি কাছে পিঠে, কোকিলাস, মানে কি কোকিলেরা। কোকিলাস বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে কোকিলদের কথা। আর ফার অ্যান্ড নেয়ার বলতে কাছে পিঠে, মানে ওই চত্বরের আশেপাশে। অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার কোকিলাস কী করে? হেল দ্য ডে, হেল বলতে বোঝাচ্ছে স্বাগত জানায়। কোকিল তখন ডাকে, তারা তাদের ডাকের মধ্যে দিয়ে কবি মনে করছেন তারা কি করছে? সকালকে স্বাগত জানাচ্ছে। তাই বলছে এখানটাতে অ্যান্ড ফার অ্যান্ড নেয়ার কোকিলাস হেল দ্য ডে, কোকিলগুলো তাদের ডাকের মাধ্যমে দিনকে স্বাগত জানাচ্ছে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, প্যাস্চার্স বলতে বোঝাচ্ছে কিন্তু চারণভূমি, যেখানে গরু, মোষ ইত্যাদিরা ঘাস খেয়ে বেড়ায় বা চড়ে বেড়ায়। তো এখানে কি বলছে? অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স উইন্ড
তাদের সেই চারণভূমিতে ওয়েন্ড বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? পথ ধরে চলা। আবার স্লিপি কাউস, আমাদের ঘুমন্ত গরুগুলো। সবে ভোর হয়েছে, তো ভোরবেলা ওই ঘুমন্ত গরুগুলো কি করছে? ওয়েন্ড মানে কি? পথ ধরে চলেছে। কোথায়? এই যে টু দেয়ার প্যাস্চার্স, তাদের কি সেই চারণভূমিতে। ওই ভূমিতে গিয়ে ওরা কী করবে? ওরা ঘাস খাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে? অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, তাদের ওই চারণভূমিতে ওয়েন্ড পথ ধরে চলেছে। কারা? আবার স্লিপি কাউস, আমাদের সেই ঘুমন্ত গরুগুলো। তো এইখানে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সামনে একটা পারফেক্ট গ্রাম্য চিত্র ফুটে উঠেছে। একদম ভোরবেলাতে যে চিত্রটা গ্রামে দেখা যায়, কবি কিন্তু এখানে সেই চিত্রটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অ্যান্ড ইন দ্য শ্যাডো, এবং সেই ছায়ায়, ঠিক আছে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, সেই বিশাল চওড়া জলাশয়ের। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে এই যে গাছটা, অর্থাৎ এই যে ক্যাসোলিনা ট্রিটা, ওর পাশেই কিন্তু একটা বড় জলাশয় রয়েছে। তো এই গাছের কিন্তু ছায়াটা কিন্তু ওই জলের মধ্যে পড়ছে। দেখো আমি বলছি, অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে কিন্তু এখানে বলছে জলাশয়, আর ব্রড বলতে একটা চওড়া বড় ধরনের একটা জলাশয়। কাস্ট বাই দ্যাট হোয়াট ট্রি, সেই বিশাল গাছটার ছায়াটা কিন্তু ওই জলাশয়ের মধ্যে বা ওই জলাশয়ের উপরে কিন্তু পড়ছে। এটা কিন্তু কবি এখানে বলছেন। সো বিউটিফুল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। অ্যান্ড কি ভাস্ট, এবং মানে ছায়াটা কিন্তু বিশাল বড়। যেহেতু গাছটা বড়, তাই কি এই গাছের যে ছায়াটা এটাও কিন্তু বেশ বড়। দ্য ওয়াটার লিলি স্প্রিং, মানে কি ওই ছায়ার মধ্যে কি হচ্ছে? ওয়াটার লিলি, এটা কিন্তু এক ধরনের ফুল। ঠিক আছে, সাধারণত পুকুরে বা জলাশয়ে হয়ে থাকে। দ্য ওয়াটার লিলি স্প্রিং, এখানে কি সেই ওয়াটার লিলিগুলো কি ফুটে উঠেছে। লাইক স্নো এনমাস্ট, তো এখানে এনমাস্ট বলতে বোঝাচ্ছে একত্রিত হওয়া। তো এই যে ওয়াটার লিলিগুলো, এগুলো কিন্তু সাদা রঙের হয়ে থাকে। তো যখন একসঙ্গে এক গাদা ওয়াটার লিলি জড়ো হয়ে থাকে, তখন ওটাকে দেখতে কেমন লাগে? যেন কি বরফের একটা স্তূপ, যেন বরফ পড়েছে আকাশ থেকে। তো এখানে কী বলছে কবি? কবি বলছে এই যে গাছটা, এর ছায়াটা যখন এই জলাশয়ের মধ্যে পড়ছে, সেই ছায়ার মধ্যে কিছু ওয়াটার লিলি ফুটে উঠেছে, এবং ওদের দূর থেকে কেমন লাগছে দেখতে? যেন কি সদ্য যেন বরফ পড়েছে আকাশ থেকে। এরকমটা বলছে কিন্তু। লাইক স্নো এনমাস্ট, যেন কি বরফগুলো একত্রিত হয়ে রয়েছে, এরকমটা মনে হচ্ছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স ডিয়ার ইজ দ্য ক্যাসোলিনা ট্রি টু মাই সোল। কবি এখানে কি বলছেন? এই গাছটার এত বিশালতা, মানে গাছটা যে এত বড়, এত সুবিস্তৃত, এই জন্য কি, এই জন্য কিন্তু এই গাছটা আমার কাছে কি এত প্রিয় নয়, আমার মনের কাছে এত প্রিয় নয় এই গাছটা। তাহলে পরে কী জন্য প্রিয়? বিনিথ ইট, এই গাছের নিচেই উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। কবি খেলেছেন। কবি কাদের সঙ্গে খেলেছেন? তার সিবলিংস, মানে কি তার ভাই বোন, এদের সঙ্গে তিনি কিন্তু এখানে খেলেছেন। উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। দো, যদিও কি ইয়ার্স মে রোল, মানে কি বহুদিন আগে, বহু বছর কেটে গেছে, বহু বছর কেটে গেছে তারপর থেকে। তো কবি যে কথাটা এখানে বলছেন সেটা কিন্তু বহু বছরের আগেকার। বহু বছর আগে কবি কী করেছিলেন? এই গাছের তলায় কি তার ভাই বোনদের সঙ্গে খেলেছেন। তাই তিনি এখানে কি বলছেন? যে এই গাছটা তার কাছে এত প্রিয় কেন? এই গাছটা বিশাল, এই গাছটা যে বিশাল এই জন্য নয়, তাহলে পরে এই গাছের তলায় তিনি কি তার ভাই বোনদের সঙ্গে খেলেছেন, এই জন্য কি এই গাছটা তার কাছে খুবই প্রিয়। এই গাছটাকে দেখলেই তার ছোটোবেলাকার কথা এবং তার ভাই বোনদের সঙ্গে খেলার কথাটা কবির মনে পড়ে যায়। এই জন্য এই গাছটা তার কাছে খুবই প্রিয়। এই গাছটা যেন কি তার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়, এই জন্য কবি এই গাছটাকে এতটা পছন্দ করছেন। ও সুইট কম্পানিয়ার্স, ওহে মিষ্টি সঙ্গী সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদের তিনি খুব ভালোবেসেছিলেন এবং কি খুব অন্তর থেকে ভালোবেসেছিলেন। লাভ ইন্টেন্স, তিনি কিন্তু ওদেরকে তার অন্তর থেকে ভালোবেসেছিলেন। ফর ইউর সেক, তোমাদের জন্য, কবি ওদেরকে বলছে, কি বলছেন? ফর ইউর সেক, তোমাদের জন্যই শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্য এই গাছটা আমার কাছে কি সারা জীবনের জন্য প্রিয় হয়ে থাকবে। তো কবির কাছে এই গাছটা এত প্রিয় কেন? কারণ আমি একটু আগেই বললাম, তিনি কি এই গাছের তলায় তার সঙ্গী অর্থাৎ তার ভাই বোনদের সঙ্গে খেলেছেন। তার অনেক স্মৃতি কিন্তু এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই তিনি কি বলছেন? ফর ইউর সেক, তোমাদের জন্যই, তোমাদের বলতে তার ভাই বোন, ওদের জন্যই,
শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছটা আমার কাছে সব সময়ের জন্যই অবশ্যই কি প্রিয় হয়ে থাকবে। এখানে কিন্তু শ্যাল বলতে কিন্তু অবশ্যই কি বোঝাচ্ছে, এই গাছটা আমার কাছে খুবই প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, এই স্মৃতির মধ্যে কি মিশে থাকবে? তোমাদের ছবিগুলো, তোমাদের ছবিগুলো। তো কবি যখনই গাছটিকে দেখেন তার কিন্তু সেই সমস্ত দিনের কথা মনে পড়ে যায় যখন তিনি তার ভাই বোনদের সঙ্গে এই গাছের তলায় খেলতেন, সময় কাটাতেন। তাই বলছে কি ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, কবি যখন এই গাছটাকে দেখেন তার কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায়, যার মধ্যে কি ওই সমস্ত সময়ের বা ওই সমস্ত দিনের ছবিগুলো রয়েছে। তো বলছে এখানে কি ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, তিনি যখনই দেখবেন এই গাছটাকে ওই সমস্ত স্মৃতিগুলো যেগুলোর মধ্যে অনেক ছবি রয়েছে সেই সময়কার, সেগুলো কি আবার জেগে উঠবে তার অন্তরে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ নাকি আমার চোখগুলো কি সে উষ্ণ অশ্রুতে অন্ধ হয়ে যায়। অন্ধ বলতে অন্ধ হয়ে যায় না, কবি যখন গাছটিকে দেখবেন তার কি সেই সময়কার কথাগুলো মনে পড়ে যাবে, এবং যখনই মনে পড়ে যাবে তখন কি তার চোখে জল চলে আসবে, তিনি কষ্ট পাবেন। এবং কি যখন দেখবে চোখে জল চলে আসে দেখবে তখন কিন্তু দৃষ্টি আমাদের আবজা হয়ে যায়, আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই না, আবার চোখটাকে পুঁছলে পরে আবার আমরা ক্লিয়ার দেখতে পাই। তো ওই অস্পষ্ট ব্যাপারটাকে কবি কী বলছেন এখানে ব্লাইন্ডের সঙ্গে তুলনা করছেন। যখন তিনি ওই গাছটিকে দেখে তার পুরনো দিনের কথা বা তার স্মৃতিগুলোকে তার মনে পড়বে তখন তার চোখে জল চলে আসবে, এবং কি তার দৃষ্টি কি তখন আবজা হয়ে যাবে। তো বলছে টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস, যতক্ষণ নাকি আমার সেই উষ্ণ অশ্রুগুলো আমার কি চোখগুলোকে অন্ধ না করে দিচ্ছে, মানে কি আমার দৃষ্টি যতক্ষণ না আবজা হয়ে আসছে। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, আচ্ছা ডার্জ বলতে এখানে বোঝাচ্ছে শোক গাথা বা অন্ত্যেষ্টি গাথা, মানে দুঃখের কিন্তু গান। অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় বা দুঃখের সময় যে গানটা গাওয়া হয় এটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ডার্জ, ঠিক আছে, DIRGE। হোয়াট ইজ দ্য ডার্জ লাইক মারমার, সেই ডার্জের মতো একটা মর্মর ধ্বনিটা কি, দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাচ্ছি। কবির কানে একটা সঙ্গীত ভেসে আসছে, কেমন সঙ্গীত? এটা কিন্তু আনন্দের সঙ্গীত নয়, এটা কি দুঃখের সঙ্গীত, হালকা হালকা কবির কানে কিন্তু ভেসে আসছে। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ, কবির কাছে কেমন মনে হচ্ছে যেন কি কোনো সমুদ্রের ঢেউ, বলছেন এখানটাতে লাইক দ্য সি ব্রেকিং, যেন কোনো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কোথায়, অন এ সিঙ্গল বিচ। এখানে সিঙ্গল বলতে বোঝাচ্ছে পাথুরে, মানে সমুদ্রের ধারে তো পাথর থাকে, তো ওই পাথরের ওপরে যখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তখন যেমন শব্দ হয় সেরকমই শব্দ কি কবির কানে যেন ভেসে আসছে। কবি এটাকে কি বলছে, ডার্জ বলছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, ল্যামেন্ট মানে কি দুঃখ কষ্ট, ঠিক আছে, গাছটা যেন একটা ল্যামেন্ট করছে, যেন বিলাপ করছে। অ্যান্ড এরি স্পিচ, একটা অদ্ভুত, এরি বলতে এখানে কী বোঝাচ্ছে, একটা অদ্ভুত, ভুতুরে বা ভয়ানক। তো এই যে ল্যামেন্টটা যেটা কবি শুনছেন তার কি মনে হচ্ছে, এটা কেমন, এটা একটা এরি টাইপের, অর্থাৎ ভুতুরে বা ভয়ঙ্কর। গাছটা যে ল্যামেন্টটা করছে, যে বিলাপটা করছে, অর্থাৎ কি যে ডার্জ যেটা কবি শুনতে পাচ্ছেন, যেটা অনেকটা কেমন যখন সমুদ্রে ঢেউ তটে পাথরের ওপরে আছড়ে পড়ে তার ফলে যে আওয়াজ শোনা যায় বা যেমন আওয়াজ হয় সেরকমই কিন্তু এই আওয়াজটা। কবির কাছে কি মনে হচ্ছে, এই আওয়াজটা একটা ল্যামেন্ট, একটা বিলাপ, কার, এই গাছটার। অ্যান্ড এরি স্পিচ, একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা কিন্তু ভাষা গাছটার, যেন এই গাছটা ল্যামেন্ট করছে। ল্যামেন্ট মানে কি, কবি যেমন দুঃখিত, কবির যেমন দুঃখ হচ্ছে, কবি মনে করছেন কি এই গাছটারও যেন ঠিক তেমনই দুঃখ হচ্ছে। কাকে কেন্দ্র করে, ওই সমস্ত অতীতের যে স্মৃতিগুলো সেগুলোকে কেন্দ্র করে কবির যেমন কষ্ট হচ্ছে কবি মনে করছেন এই গাছটারও ঠিক তেমনই কষ্ট হচ্ছে। দ্যাট হ্যাপলি, আচ্ছা হ্যাপলি কথাটা অর্থ হচ্ছে সম্ভবত, সম্ভবত। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এই যে গানটা, এই যে গাছের যে ল্যামেন্টটা যেটাকে কবি কি বলছেন, এরি, এর স্পিচটা হচ্ছে এরি। তো এই যে গানটা কবির কি মনে হচ্ছে হয়তো কি আননোন ল্যান্ডে গিয়ে পৌঁছে যাচ্ছে, একটা অচেনা দেশে বা অচেনা ল্যান্ডে গিয়ে পৌঁছে যাচ্ছে এই যে সাউন্ডটা বা এই যে ল্যামেন্টটা। আননোন এটা কিন্তু কবির কাছে কি অপরিচিত, অজানা,
ইয়েট ওয়েল নোন, তবু কি ওয়েল নোন, ভালো মতো জানা, টু দ্য আই অফ ফেথ। তো কবি যদি এই ব্যাপারটাকে বিশ্বাসের চোখ দিয়ে দেখেন বা ভাবেন, সেই ক্ষেত্রে কি তার মনে হতেই পারে যে গাছটা যে আওয়াজটা সৃষ্টি করছে এটা হয়তো কি অনেক দূরে কোনো আননোন ল্যান্ডে পৌঁছে যাচ্ছে। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার, হ্যাঁ, ওয়েল মানে হচ্ছে আর্তনাদ বা বিলাপ যেটাকে বলা হয় বা কান্না। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট ওয়েল, সেই কান্না বা সেই বিলাপটাকে, ফার অনেক দূর থেকে, ফার অ্যাবে অনেক দূর থেকে কিন্তু আমি কি এরকম একটা কান্না শুনেছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, কোত্থেকে আসছে এটা, সেই সুদূর কোনো এলাকা থেকে আসছে। বাই মেনি এ শেল্টার্ড বে, আচ্ছা বে মানে কিন্তু উপসাগর, হ্যাঁ, বে মানে হচ্ছে উপসাগর। তো শেল্টার্ড বে বলতে কি বোঝাচ্ছে, যে উপসাগরের চারদিকটা কি ঘেরা রয়েছে, ঘেরা, কেমন, শেল্টার্ড মানে হচ্ছে ঘেরা রয়েছে। তার কি মনে হয় এটা কোত্থেকে আসছে, কোনো শেল্টার্ড বে থেকে, কোনো ঘেরা বা আচ্ছাদিত কোনো উপসাগর থেকে এই যে আওয়াজটা ভেসে আসছে। হোয়েন দ্য স্লাম্বার্ড ইন হিজ কেভ, যখন কি, যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ইন হিজ কেভ মানে কি তার গুহাতে, কে, দ্য ওয়াটার রেথ, সেই জলজ বা জলের ভূত বা দৈত্য, সে কী করে, তার গুহার মধ্যে ঘুমিয়ে থাকে। তো কবি এখানে যে আওয়াজটা পাচ্ছেন যেটা বহু দূর থেকে ভেসে আসছে, তার কি মনে হচ্ছে দূরে কোথাও কোনো জলজ ভূত বা দৈত্য তার গুহার মধ্যে শুয়ে রয়েছে, তার আওয়াজটাই যেন কি দূর থেকে ভেসে আসছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক সোর্স, অথবা কি এই আওয়াজটা কিসে হতে পারে, এটা হতে পারে সেই সমস্ত ঢেউগুলো, সেই সমস্ত ঢেউগুলোর যেটা কি, যারা কিস মানে কি যারা আস্তে করে আছে পড়ছে, কোথায়, দ্য ক্লাসিক সোর্স, সেই সমস্ত জনপ্রিয় বা খুবই বিখ্যাত প্রাচীন সমুদ্র তটগুলোতে। তো কবির কি মনে হচ্ছে এই যে আওয়াজটা যেটা ভেসে আসছে সেটা কিসের হতে পারে, সেটা হতে পারে কি এই যে স্লাম্বার্ড ওয়াটার ওয়েথ, যে ঘুমাচ্ছে তার গুহার মধ্যে, তার হয়তো কোনো আওয়াজ ভেসে আসছে, অথবা কি এই যে অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক সোর্স, অথবা সেই সমস্ত বিখ্যাত প্রাচীন সমুদ্র তটে যখন ঢেউগুলো আস্তে করে আছড়ে পড়ে তার যে আওয়াজটা সেটাও হতে পারে কিন্তু এই আওয়াজটা। তো এই যে ক্লাসিক সোর্সগুলো কোথায় কোথায় আছে, এগুলো অফ ফ্রান্স অর ইটালি, ঠিক আছে, ইটালি অথবা ফ্রান্সের যে সমুদ্র তট সেখান থেকে আওয়াজটা হয়তো ভেসে ভেসে কবির কাছে চলে আসছে, যখন ওইখানে কী হচ্ছে ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে। বিনিথ দ্য মুন, এই যে ঢেউগুলো তার তটে এসে আছড়ে পড়ছে এই যে ফ্রান্স অথবা ইটালির, কখন, যখন আকাশে রয়েছে চাঁদ। তো আকাশে যখন চাঁদ রয়েছে সেই সময় সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ছে, কোথাকার পাড়, এই যে ফ্রান্স এবং ইটালির, এবং সেখান থেকে যে আওয়াজটা সৃষ্টি হচ্ছে ওটাই ভেসে ভেসে কবির কানে এসে পৌঁছাচ্ছে। হোয়েন আর্থ লে ট্রান্সড মানে কি, যখন পৃথিবী কি ঘুমিয়ে থাকে বা অবচেতন হয়ে পড়ে থাকে, কিসে, ইন এ ড্রিমলেস সুন, এখানে ড্রিমলেস বলতে বোঝাচ্ছে স্বপ্নহীন, আর সুন বলতে বোঝাচ্ছে অবচেতন, হ্যাঁ, এখানে ট্রান্সড, ঠিক আছে, এবং সুন কিন্তু একই অর্থযুক্ত দুটো ওয়ার্ড। তো রাতের বেলা পৃথিবী যখন অবচেতন অবস্থায় থাকে তখন সে কিন্তু স্বপ্ন দেখে না, এখানে বলছে না ড্রিমলেস সুন, হ্যাঁ, পৃথিবী রয়েছে অবচেতন অবস্থায় কিন্তু কি সে স্বপ্ন দেখছে না। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেক মুহূর্তে যখন এই গানটা আরও রাইজ করছে, আরও উঠছে, আরও বাড়ছে, বিফোর আগের তুলনায়, মাইন্ড ইনার ভিজন রোজ এ ফর্ম সাবলাইম, তখন কী হচ্ছে আমার অন্তরাত্মাটা, আমার যে ভিজন, আমার যে অন্তর্দৃষ্টি, এটা কি আরও উন্নতি লাভ করছে, সাবলাইম মানে কি আরও শ্রেষ্ঠত্ব লাভ করছে। কবি যখন শুনছেন এই মিউজিকটা তখন তার অন্তরটা কী হচ্ছে, উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে, তিনি কি মনে করছেন তার অন্তরটা, তার ভিশনটা কি সাবলাইম হয়ে পড়ছে, শ্রেষ্ঠ হয়ে পড়ছে, তার কিন্তু এই বিষয়টা দারুণ লাগছে। দায় ফর্ম, এখানে দায় বলতে তোমার, দায় কিন্তু এখানে একটা আর্কেইক ওয়ার্ড, ঠিক আছে, তো দায় ফর্ম তোমার যে আকৃতি, তোমার যে রূপ, তো তোমার বলতে এখানে কাকে বোঝাচ্ছে বলো তো, ওই ক্যাসুরিনা ট্রিটাকে, কেমন, তো বলছে কি দায় ফর্ম তোমার যে রূপ, তোমার যে আকৃতি, ও ট্রি, ও হে গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, প্রাইম বলতে বোঝাচ্ছে কবির ছোটোবেলাকার সময়, কবি যখন ছোট ছিল, যখন কবি এই গাছের তলায় খেলতো, তাই কি বলছে, দাই ফ্রম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম।
আই স দি, আমি তোমাকে দেখেছিলাম। এখানে দিটা কিন্তু একটা আর্কেইক ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে কী বলছে? আই স দি, আমি তোমায় দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। আচ্ছা, নেটিভ মানে হচ্ছে দেশীয় বা স্থানীয়, আর ক্লাইম মানেও কিন্তু দেশীয় বা স্থানীয়। তো কবি এই গাছটাকে তার স্থানীয় অঞ্চল, অর্থাৎ কবি যেখানে থাকতেন সেখানে কি তিনি গাছটাকে দেখেছিলেন যখন তার বয়স খুব অল্প ছিল, প্রাইম, ঠিক আছে? তার বয়স যখন অল্প ছিল, যখন তিনি ছোট ছিলেন, তখন তিনি কিন্তু গাছটাকে দেখেছিলেন। দেয়ারফোর, তাই কি? দেয়ারফোর আই ফেইন মানে কি? এখানে ফেইন বলতে বোঝাচ্ছে প্লিজড, খুশি হওয়া। দেয়ারফোর আই ফেইন, তাই আমি কি খুশি হচ্ছি। উড কনসেক্রেট, এখানে কনসেক্রেট বলতে বোঝাচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে? কবি উৎসর্গ করতে চান বা তিনি উৎসর্গ করবেন, ঠিক আছে? লে, আচ্ছা এখানে লে মানে কিন্তু একটা কবিতা, পোয়েম। এই যে আবার ক্যাসোরিনা ট্রিটা, এই কবিতাটা কি তিনি এই গাছটার প্রতি বা গাছটাকে উৎসর্গ করতে চান, মানে এই কবিতাটার মাধ্যমে তিনি গাছটাকে বা এই গাছকে কেন্দ্র করে তার মধ্যে যে স্মৃতি রয়েছে, ঠিক আছে, সেটাকে অমর করতে চান। তো এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। সেখানেও কিন্তু কবি কী করেছিলেন? তার বন্ধুর সৌন্দর্যকে তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করে তার বন্ধুর সৌন্দর্যকে অমর করার চেষ্টা করেছিলেন। ঠিক তেমনটাই কবি কিন্তু এখানে কী করছেন? আবার ক্যাসোরিনা ট্রি এই কবিতাটার মাধ্যমে কি তিনি এই গাছটাকে অমর করতে চাইছেন। তাই তিনি কি বলছেন দেখো, দেয়ারফোর আই ফেইন, তাই আমি কি আমি খুশি হব। প্লিজড, ফেইন মানে কিন্তু এখানে খুশি হওয়া। আই প্লিজড বাই ফেইন উড কনসেক্রেট মানে কি আমি উৎসর্গ করব কি লে, এই কবিতাটা। আনটু দাই অনার, তোমার সম্মানে বা তোমার জন্য কি এই কবিতাটা আমি কি উৎসর্গ করব। কবি ওই গাছটিকে বলছেন। দায় মানে কিন্তু কি তোমার, কেমন? আনটু দাই অনার, এখানে দায়টা কিন্তু একটা আর্কেইক ওয়ার্ড। তো কি বলছে? আনটু দাই অনার ট্রি বিলভড অফ দোজ, ঠিক আছে? ওই সমস্ত প্রিয় লোকদের জন্য, ওই সমস্ত প্রিয় লোকদের জন্য এই কবিতাটা কি আমি তোমার জন্য বা তোমাকে উৎসর্গ করছি বা করব। হু নাও ইন ব্লেসড স্লিপ, তারা কি যে সমস্ত মানুষগুলোর জন্য কবি এই গাছটাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, গাছটা তার মনের মধ্যে গেঁথে রয়েছে, সেই সমস্ত লোকগুলো কি হয়েছে দেখো, ইন ব্লেসড স্লিপ মানে কি তারা মারা গিয়েছে। এখানে কিন্তু ব্লেসড স্লিপ বলতে মারা যাওয়াটাকে বোঝাচ্ছে, তারা আর বেঁচে নেই, তার ভাই বোনেরা কি আর বেঁচে নেই, তারা একটা বিশেষ অসুস্থতার কারণে মারা গিয়েছে, ওটা হচ্ছে টিউবরোকলোসিস, যেটাকে টিবি বলা হয়। কবি এই ব্যাপারটাকে মনে করে করে দুঃখ পাচ্ছেন এবং তার চোখের মধ্যে জল চলে আসছে। তো এখানে কি বলছে দেখো, হু নাও ইন ব্লেসড স্লিপ, তারা কিন্তু এখন কি সেই শান্তির ঘুমে রয়েছে, মানে কি তারা মারা গেছে। ফর আই, এখানে আই বলতে ইএস কে বোঝাচ্ছে। ফর আই রিপোজ মানে কি হ্যাঁ, তারা বিশ্রাম নিচ্ছে, তারা ঘুমাচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, ওরা আমার কাছে কি আমার প্রাণের থেকেও প্রিয়। কবি বলছেন ওই যে যারা মারা গিয়েছে, যারা এখন আর নেই, যারা বিশ্রাম নিচ্ছে, যারা চিরন্তন শান্তির বিশ্রাম নিচ্ছে, তারা আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয়। অ্যালাস হাই ওয়ার দে, হ্যাঁ, তারা আমার কাছে এতটাই প্রিয় ছিল। মাইস্ট, আচ্ছা এখানে মাইস্ট বলতে কিন্তু বোঝাচ্ছে মে, MAY মে, আর দাও মানে হচ্ছে তুমি। মাইস্ট দাও বি নাম্বার্ড, আচ্ছা নাম্বার্ড মানে কিন্তু এখানে বোঝাচ্ছে রিমেম্বার্ড, কেমন? মে ইউ বি রিমেম্বার্ড, তোমাকেও হয়তো মনে রাখা হবে, কখন? হোয়েন মাই কি ডেইজ আর ডান, যখন আমার দিন শেষ হবে, মানে কি যখন আমার সময় শেষ বলতে আমি যখন মারা যাব। কবির তো ভাই বোনেরা মারা গেছে, কবির সিবলিংরা কিন্তু মারা গেছে, তো কবি এখন রয়েছেন, তিনি কি বলছেন? যখন তিনিও মারা যাবেন তখন তার জন্যও কিন্তু এই গাছটাকে কি মনে রাখা হবে, এই ক্যাসোরিনা ট্রিকে মনে রাখা হবে, তিনি বলছেন। যেমনটা তিনি আজ কি করছেন, এই গাছটাকে অর্থাৎ এই যে ক্যাসোরিনা ট্রিটাকে মনে করছেন কি জন্য? কারণ এই গাছের সঙ্গে কি তার ছোটোবেলাকার তার সিবলিংদের কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই তিনি কি বলছেন যে তিনি যখন মারা যাবেন তখন তার জন্য কি এই গাছটাকে মনে রাখা বা মনে করা হবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরডেল, আচ্ছা কবি এখানে কি বলছেন দেখো, কবি এই ক্যাসোরিনা ট্রিটাকে একটা ডেথলেস ট্রি বলছেন, মানে কি মৃত্যুহীন গাছ বলছেন,
যে গাছের কোনো মৃত্যু নেই, কখনো মৃত্যু হবে না। কেমন ধরনের গাছ এটা? লাইক দোজ ইন ব্রডেল। আচ্ছা, এখানে বলছে দেখো ব্রডেল হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে? এটা কোথায় আছে? এটা কিন্তু ইংল্যান্ডে রয়েছে। তো এই ব্রডেলে কিছু গাছ রয়েছে, যেই গাছগুলোকে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী বলেছিলেন? অমর, ঠিক আছে? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেমন এই ব্রডেলের গাছগুলোকে অমর গাছ বলেছিলেন, কারণ ওই গাছগুলোও কিন্তু কিছু স্মৃতিকে বহন করছিল, তেমনটা তরুদত্ত কী করছেন? তরুদত্ত কী বলতে চাইছেন? তার যে এখানে যে ক্যাসোরিনা ট্রিটা রয়েছে সেও যেন কি অমর হয়ে যাবে। কেন? কারণ সেও কিছু স্মৃতি বহন করছে তো, তার এবং তার সিবলিংদের। দেখো কি বলছে, উইথ ডেথলেস ট্রিজ, ঠিক ওই সমস্ত মৃত্যুহীন গাছেদের মতো, ঠিক আছে? লাইক দোজ ইন ব্রডেল। কোন ধরনের গাছ? যেই গাছগুলো রয়েছে এই যে ব্রডেলে। আন্ডার হুজ আওফুল ব্রাঞ্চেস, যে সমস্ত গাছেদের সেই ভয়ঙ্কর ডালপালার তলায় লিঙ্গার্ড পেল থাকতো, বিশ্রাম নিত কে? সেই ফ্যাকাসে ফিয়ার ভয়, ট্রিমলিং হোপ, হ্যাঁ কম্পমান আশা, অ্যান্ড ডেথ এবং মৃত্যু, দ্য স্কেলিটন এবং সেই কি? সেই কঙ্কাল। এই যে ব্রডেল, এইখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছের শাখা পোশাকার তলায় কি ছিল? দেখো পেল ফিয়ার, ঠিক আছে, ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ এবং স্কেলিটন, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো কি ওই সমস্ত গাছের তলায় ছিল। কেমন? এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে কিছু অতীতের ঘটনা, কিছু স্মৃতি, যেগুলো এই সমস্ত গাছের তলায় রয়েছে, এবং সেই সমস্ত ঘটনাগুলোর জন্য এই গাছগুলোকে মনে রাখা হয়েছে ইংল্যান্ডের যেটা ব্রডেলে রয়েছে এই গাছগুলো। এই গাছগুলোকে যেমনটা মনে রাখা হয়েছে কিছু স্মৃতির জন্য। কীরকম স্মৃতি? এই যে পেল ফিয়ার, ঠিক আছে, ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ এবং কি দ্য স্কেলিটন, এই সমস্ত বিষয়গুলোর জন্য যেমন ব্রডেলের ওই সমস্ত গাছগুলোকে অমরভাবে দেখা হচ্ছে, তেমনটা কবি মনে করছেন কি তার এই যে ক্যাসোরিনা ট্রি সেটাকেও মনে রাখা হবে, সেটাও কি অমর হয়ে যাবে, মানুষের কাছে অমর হয়ে থাকবে তার ব্যক্তিগত কিছু স্মৃতি, তার সিবলিংদের কিছু স্মৃতির জন্য, ঠিক আছে? কবি এটাই কিন্তু এখানে বলছেন। কবি ক্যাসোরিনা ট্রিটাকে এই ব্রডেলের কিছু অমর গাছের সঙ্গে তুলনা করছেন। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং কি সেই সময়ের ছায়া। তো আমি একটু আগে বললাম ব্রডেলে যে সমস্ত গাছগুলো রয়েছে, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, ওই সমস্ত গাছগুলো কিন্তু সময়, ভয়, ঠিক আছে, ট্রিমলিং হোপ, এই সমস্ত বিষয়গুলোকে হারিয়ে দিয়েছে এবং অমর হয়ে গেছে, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতায় বলেছেন। তেমনটা এখানে তরুদত্ত কী বলছেন? তার এই কবিতার মধ্যে দিয়ে তিনিও ওই যে ক্যাসোরিনা ট্রিটাকে অমর করে দেবেন তার সমস্ত স্মৃতিগুলোর জন্য বা স্মৃতিগুলোর মাধ্যমে। অ্যান্ড দো, এবং যদিও উইক দ্য ভার্ডস, কিন্তু তিনি কি মনে করছেন তার এই কবিতাটার মধ্যে যে সমস্ত ওয়ার্ড রয়েছে বা যে সমস্ত লেখাগুলো রয়েছে সেগুলো হয়তো অতটা শক্তিশালী বা সবল নয়, যেটা ওই গাছটাকে তার সম্মান বা মান দিতে পারে এবং ওটাকে অমর করতে পারে। তাই তিনি কি বলছেন? হয়তো আমার কবিতাটা রয়েছে দুর্বল তোমাকে তোমার ক্ষমতা বা তোমার মানটা দিতে, যাতে তুমি ওই ইংল্যান্ডের ব্রডেলের ওই গাছগুলোর মতো অমর হয়ে যেতে পারো। দ্যাট উড দাই বিউটি ফেইন, হয়তো তোমার সৌন্দর্যটা কি, ফেইন মানে প্লিজড হওয়া, খুশি হতো। ও ফেইন রিহার্স, হয়তো কি এখানে রিহার্স বলতে কিন্তু বোঝাচ্ছে ন্যারেট করা, রিহার্স পুনরায় রিসাইট করা বা বলা। তো তিনি বলছেন এখানটাতে দ্যাট উড দাই বিউটি ফেইন, ও ফেইন রিহার্স, তোমার সৌন্দর্যটা, তোমার বিউটিটা হয়তো কি বারবার আমার এই কবিতার মধ্যে দিয়ে কি রিহার্স হবে, রিসাইট হবে, বারবার লেখা হবে। এইভাবে আমি তোমাকে আমার কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করে যাব। মে লাভ ডিফেন্ড দি, হ্যাঁ, যেন এই ভালোবাসা তোমাকে কি বাঁচিয়ে রাখে। ডিফেন্ড মানে কি বাঁচিয়ে রাখে, হ্যাঁ, দি মানে হচ্ছে তোমাকে, এটা কিন্তু একটা আর্কিক ওয়ার্ড। ফ্রম কোত্থেকে? ফ্রম অবলিভিয়ান্স কার্ডস। আচ্ছা, অবলিভিয়ান্স বলতে এখানে বোঝাচ্ছে ফরগেটফুলনেস বা ভুলে যাওয়াটা, আর অবলিভিয়ান কার্ডস বলতে বোঝাচ্ছে ভুলে যাওয়া ব্যাপারটা কিন্তু একটা কার্ডসের মতো, একটা অভিশাপের মতো। কার্ডস মানে কিন্তু এখানে অভিশাপকে বোঝাচ্ছে। মানুষ কিন্তু, আমরা কিন্তু অনেক কিছুকেই ভুলে যাই, তাই না? কেন ভুলে যাই? কারণ ওদের গুরুত্ব আমাদের কাছে থাকে না। আমরা কাদেরকে ভুলে যাই বা আমরা কোন সমস্ত বিষয়গুলোকে ভুলে যাই যেগুলো
আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বা যেগুলো আমাদের মনের মধ্যে দাগ টানেনি বা কাটেনি। তো তিনি এখানে কি বলছেন, তিনি এখানে একটা আশা করছেন যে কি তার এই কবিতার মধ্যে দিয়ে তিনি এমন একটা কিছু করে যাবেন যাতে এই অবলিভিয়ান্স মানে কি মানুষ যেন তাকে না ভুলে যায়, পাঠকেরা যেন তাকে না ভুলে যায়। এই যে এখানে একটা যে কার্ডস রয়েছে, অবলিভিয়ান্স কার্ডস, যেটাকে বলা হচ্ছে কি ভুলে যাওয়ার যে একটা অভিশাপ, যেখানে মানুষ সবসময় সব কিছুকে ভুলে যায়, গুরুত্বহীন বিষয়গুলোকে ভুলে যায়। তিনি কি মনে করছেন তার এই কবিতার জন্য মানুষ এই গাছটাকে ভুলবে না। কবি তার কবিতার মধ্যে দিয়ে এই ক্যাসরিনা ট্রিটাকে এমন করে বর্ণনা করে যাবেন, তার স্মৃতিগুলোকে এই গাছের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে যুক্ত করে যাবেন যাতে কি এই গাছটা যেন চিরতরের জন্য অমর হয়ে যায়, কবির কবিতাটা যেন সবসময়ের জন্য পড়া হয় এবং তার সঙ্গে সঙ্গে কি এই গাছটিকে মানুষ যেন মনে রাখে। ঠিক যেমনটা আমি একটু আগেই বললাম তোমাদেরকে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওখানে তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে যতদিন পর্যন্ত ওই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে মানে সনেট 18 যেটা হচ্ছে, সেটাকে মানুষ যতদিন পড়বে ততদিন কবির বন্ধুর সৌন্দর্যকে সবাই মনে রাখবে। ঠিক একইভাবে তরুদত্ত কিন্তু এখানে একই রকম কাজ করেছেন। এই কবিতার মধ্যে দিয়ে তিনি এই গাছটাকে অমর করে দেওয়ার চেষ্টা করেছেন যাতে কি মানুষ এই গাছটাকে না ভুলে যায়। ঠিক আছে, তো এই গেল সম্পূর্ণ কবিতাটা। তো এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখছি যে কবি এখানে ক্যাসরিনা ট্রিটাকে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? কারণ এই গাছটার সঙ্গে তার অনেক কিছু জড়িয়ে রয়েছে। অনেক কিছু বলতে তার ছোটোবেলাকার কথা, তার প্রিয় মানুষগুলোর কথা, তারা কিন্তু এই গাছগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে। এই গাছের তলায় তিনি কি করেছিলেন, তার সিবলিংদের সঙ্গে খেলেছেন। ঠিক আছে, এবং তারা যখন মারা যাওয়ার পরেও কিন্তু তিনি যখন এই গাছটাকে দেখেছেন তখন তার কিন্তু তাদের কথা মনে পড়ে যাচ্ছিল। এক কথায় বলতে গেলে পরে এই গাছটা হচ্ছে একটা সিম্বল যেটা কি কবিকে তার অতীতের কথা মনে করে দিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি এই কবিতাটার বিষয়বস্তুটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যত তোমরা এই সমস্ত বিষয়গুলোকে এই কবিতার ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমাদের কাছে বিষয়বস্তুটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার মতো করে এই কবিতাটাকে তোমাদের সামনে তুলে ধরলাম, সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের বুঝতে বা ব্যাপারটাকে ডাইজেস্ট করতে সুবিধা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থাকো, পরবর্তী ভিডিওতে কিন্তু এই কবিতা থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার আসছে। সঙ্গে থেকো, ভালো থেকো, বাই।